শোনা যায়? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকে শেখার বিষয় হলো শিক্ষণফল ৩, কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম ও আকৃতি বর্ণনা, আর শিক্ষণফল ৪, অব্যয়, হুন্ড ও পলির বর্জন নীতির প্রয়োগ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস করা। তো আমরা এটা দেখি। যে কোনো পরমাণুতে যে কোয়ান্টাম স্তরের যে ব্যাসার্ধ, সেটা আমরা জানি যে n²/z দিয়ে প্রকাশ করা হয় এবং a0 একটা ধ্রুবক আসে। আর তোমার শক্তিটা যে কোনো স্তরে মোট শক্তি যেটা, সেটা -13.6 z²/n² ইলেকট্রন ভোল্ট, অথবা -2.18 × 10⁻18 z²/n² জুল, অথবা অ্যাট্টো জুল। অ্যাট্টো মানে 10⁻18 কে অ্যাট্টো বলা হয়। আর এল কোয়ান্টাম উপস্তরে শক্তি, এটা তোমাদের বই নাই, এটা আমি ওই বাইজারের বই থেকে নিয়ে আসছি, কনসেপ্টস অফ মডার্ন ফিজিক্স। তো ওখান থেকে দেখা যাচ্ছে যে এটা এই l × l+1 z²/n⁴ এর সমানুপাতিক। তো এই দুটো যদি কমন নেই, যে কোনো আমরা জানি যে শক্তি যোগ করা যায়, তো যোগ যে কোনো কোয়ান্টাম উপস্তরের শক্তি হবে এই এই সমীকরণটা আসবে। তো এখানে দেখো 1 - l × l+1 n/n², এই সূত্রটার, এর সাথে ইএন তো আছেই, ইএন মানে এই শক্তিটা। তার মানে যে কোনো কোয়ান্টাম স্তরের শক্তি বা উপস্তরের শক্তি এল এবং এন এর উপর নির্ভর করছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইএনটা নিজেও এল এর উপর নির্ভর করছে, এন এর উপর নির্ভর করছে, আবার এনএল যে কোয়ান্টাম উপস্তর, তারও শক্তি এল এবং এন দুইটার উপর নির্ভর করে। তো এই হিসাবটা একটু জটিল, এই জন্য সহজ হিসাব আছে। তার আগে আমরা বিভিন্ন স্তরের স্ট্রাকচারটা দেখে নিই কেমন হয় উপস্তরের। তাই এই শক্তিগুলো এই হিসাব নিকাশ করে এইরকম একটা গ্রাফ বিজ্ঞানীরা তৈরি করেছে। এই গ্রাফে একটু লক্ষ্য করে যে 19 যেটা আছে, 20-এর আগে 19, এই 19-এ এই রেখাটা আসছে 5, n+l এর মান। হ্যাঁ, এই পঞ্চমে 5 নম্বর না 4 নম্বর, 3 নম্বর, 3-এর এই জায়গাটায় একটু শক্তি বেশি আছে, আর 5-এর এই জায়গাটায় শক্তি কম আছে। 19-এ যে শক্তির একটু কম বেশি হয়ে গেছে। এরকম বিভিন্ন স্তরে বিভিন্ন সংখ্যক ইলেকট্রনের জন্য শক্তি কম বেশি হয়ে যায়। রেখাগুলো, শক্তির রেখাগুলো ভিন্ন রকম আসে। তো এই রেখাগুলো থেকে আমরা যেটা সিদ্ধান্তে আসতে পারি যে 3D এখানে আর 4s, 5p, 4p এদের শক্তি কম বেশি হয়। তো এটা আমরা দেখব। তো যে কোনো স্তরে তোমার উপস্তরে যে আছে উপবৃত্তাকার, উপবৃত্তাকার এরকম বৃত্তের সাথে উপবৃত্ত এন 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 এর মান এল এর মান উপর নির্ভর করছে। এল সমান হলো k-1। তো এটা আকৃতিগুলো এরকম উপবৃত্তাকার পাওয়া যায়। তো এই আকৃতিগুলো আহ, দেখানোর জন্য আমাদের যে বিভিন্ন শক্তি স্তরগুলো পাই, আমরা বক্স দিয়ে এস অরবিটাল, একটা বক্স দিয়ে একটা এস অরবিটাল দেখাই। তো এস অরবিটালের আকৃতিগুলো এরকম ডাম্বেলের মতো, সরি, গোলকাকার। হ্যাঁ, যে কোনো এস অরবিটাল। তো আমরা এইভাবে এক্স ওয়াই জেড অক্ষে এইভাবে দেখাতে পারি। আর তোমার এরকম করে বিভিন্ন অরবিটাল গুলো দেখানো হয়। হ্যাঁ, তা আমরা সাধারণত এরকম বক্স করে দেখাই। এটা দেখলেই তোমাদের হয়ে যায়, এইভাবে আঁকতে হয় না, দেখলেই হয়। তাই আর পি অরবিটাল গুলো 3টা বক্স একসাথে করে দেখাই। হ্যাঁ, এম এম এর মান যেহেতু এটা এই এই 3 রকম এম এর মান আছে, 3টা একসাথে দেখানো হয়। এল যেহেতু একই, হ্যাঁ, এই জন্য। আর পি অরবিটাল গুলো এরকম মেঘের মতো। হ্যাঁ, তাই এই মেঘের মতো পি অরবিটাল গুলো আবার সলিড আমরা এইভাবে দেখাইতে পারি। আসলে মেঘের মধ্যটাই ভালো, কিন্তু মেঘের মতো তার আমরা আঁকতে পারবো না। আমরা যখন খাতায় আঁকবো তখন এইভাবে ডাম্বেল করে আঁকবো। হ্যাঁ, বিভিন্ন অরবিটাল অক্ষ বরাবর, অক্ষ দেখিয়ে দেখিয়ে আঁকতে হয়।
তো এই বিভিন্ন উপস্তরের ছবি এগুলা। আর পি অরবিটাল তিনটা একসাথে করে দেখানো হয় এক্স ওয়াই জেড অক্ষে। আর এস অরবিটালের সাথে পি অরবিটাল তিনটা একসাথে করে এইভাবে দেখানো হয় বিভিন্ন বই, এবং আমরা বক্স চিত্র দিয়ে এইভাবে দেখাই। আমাদের এস এর সাথে 1s এর সাথে 2s, 2s এর সাথে ভিতরে 2p অরবিটাল, এবং বক্স চিত্র দিয়ে এইভাবে দেখানো হয়। আর এছাড়া এগুলি তো আমি গত ক্লাসে দেখিয়েছি, পাঁচটা যে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল পাঁচটা এইভাবে দেখানো হয়, ছবি এইভাবে আঁকতে হয়, আর এইভাবে পাঁচটা বক্স একসাথে দেখাতে হয়। তো এগুলি তোমরা সবাই জানো যে এই সব জিনিস দেখতে হয় আমাদের। এসব ছবি তো আমরা আঁকতে পারি, দেখতে পারি সব। ওকে, হ্যাঁ, এফ অরবিটাল 7টা বক্স দেখাইতে হয়, অথবা এই 7টা ছবি তোমরা ওই অরবিটাল ভিউয়ার একটা সফটওয়্যার পাওয়া যায় অনলাইনে, ফ্রি সফটওয়্যার। এটা কম্পিউটারে ডাউনলোড করে নিলে তোমরা অরবিটাল গুলো দেখতে পাবে, অথবা মোবাইলের মধ্যেও অরবিটাল ভিউয়ার নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে যে কোনো অরবিটাল তোমরা দেখতে পারো। হ্যাঁ, তো এটা তোমরা দেখে নিও। মোবাইলের মধ্যে অরবিটাল ভিউয়ার অ্যাপস, আর কম্পিউটারের জন্য অরবিটাল ভিউয়ার সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে এই ছবিগুলো সবগুলি বানানো যায়, তোমরা বানিয়ে বানিয়ে দেখে নিও। আর খাতার মধ্যে আঁকার চেষ্টা করতে হবে। তো অরবিটালের শক্তি নির্ধারণ, এই জায়গায় একটু ভালো করে পড়ো সবাই। 3টা লাইন আছে, 3টা বাক্য আছে, 3টা বাক্য পড়ো। একজন পড়ো 1 নম্বরটা। 1 নম্বরটা পড়ো কেউ, শুনি। অরবিটালের শক্তি, নিউক্লিয়াসের চার্জ ও ভরের কারণে বিভিন্ন শক্তি মানে স্তর উপস্তরের অরবিটাল তৈরি হয়ে যায়। এটা চার্জ এবং ভর আছে, এই জন্য অরবিটাল তৈরি হয়ে যায়। এটা কিন্তু আছে তা না, তৈরি হয়, অটোমেটিক্যালি তৈরি হয় নিউক্লিয়াসের কারণে। আর অরবিটাল সমূহে ইলেকট্রন অবস্থান নিয়েও চার্জ, ভর ও স্পিনের কারণে নিজের ও প্রতিবেশী পাশের অরবিটাল সমূহের শক্তিকে প্রভাবিত করে। ওই যে ইলেকট্রন প্রবেশ করবে সেও প্রভাবিত করে। আর যদি আশেপাশ থেকে অন্য পরমাণুর উপস্থিতিতে অরবিটাল সমূহের শক্তি প্রভাবিত হয়, তাহলে অরবিটাল সমূহের শক্তি 3টা বিষয়ের উপরে প্রভাবিত হয়। একটা হলো নিউক্লিয়াসের চার্জের কারণে, আর একটা হলো অবস্থানের কারণে, আর যে ইলেকট্রন আসে তার কারণে, আর পাশের যে আহ, পরমাণু আসবে, অণু আসবে, তাদের কারণেও অরবিটাল প্রভাবিত হয়। তা আমরা যে ইলেকট্রন বিন্যাস করব সেটা 3 নম্বর পয়েন্টটা সেখানে থাকবে না, কারণ যে আমরা অরবিটালে ইলেকট্রন বিন্যাস করব হলো পরমাণুর জন্য। তা নিউক্লিয়াস থাকবে আর ইলেকট্রন থাকবে। নির্মাণ নীতি, অব্যাও একটা শব্দ, যে শব্দটা জার্মান শব্দ, এর অর্থ হলো বিল্ডিং আপ। অনেকেই অনেকেই তোমাদের অনেক স্যারেরাই বলে যে এটা বিজ্ঞানীর নাম, কোনো কোনো বইয়েও আমি দেখছি বিজ্ঞানীর নাম। এটা আসলে বিজ্ঞানীর নাম না, অব্যাও হলো একটা জার্মান শব্দ। হ্যাঁ, এই জার্মান শব্দর অর্থ, বাংলা অর্থ হলো নির্মাণ, আর ইংরেজি অর্থ হলো বিল্ডিং আপ। বুঝতে পারছো সবাই? কেউ কেউ খাতায় দেখি যে জি অনেক, স্যার। অনেকেই লেখে অব্যাও বিজ্ঞানী এই কথা বলেছেন। আসলে অব্যাও কোনো বিজ্ঞানী না, অব্যাও একটা জার্মান শব্দ। এটা অনেক বিজ্ঞানী মিলেই এই এই তত্ত্বটা তৈরি করেছেন, এই জন্য কোনো বিজ্ঞানীর নাম এখানে বলা যাবে না। স্বাভাবিক অবস্থায় চুম্বক ও বৈদ্যুতিক ক্ষেত্রে অনুপস্থিতিতে পরমাণুতে যে কোনো অরবিটালের শক্তি ও অরবিটালে ইলেকট্রনের শক্তি, তাহলে দুইটা জিনিস, একটা হলো অরবিটালের শক্তি আর একটা হলো অরবিটালে ইলেকট্রনের শক্তি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n ও সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর নির্ভর করে, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার সমষ্টি n প্লাস l হতে এই শক্তি নিম্নরূপে নির্ণয় করা যায়। তাহলে অব্যাও নীতি, প্রথম নির্মাণ নীতি, যেটা প্রথম অব্যাও নীতি হলো যে যে অরবিটালের n প্লাস l এর মান কম তার শক্তি কম। আর দ্বিতীয় নির্মাণ নীতি হলো দুটি অরবিটালের বা একাধিক অরবিটালে n প্লাস l এর মান সমান হলে যার n এর মান কম হবে তার শক্তি কম হবে।
আর এই অব্যাবনীতিটা সার্বিকভাবে আমরা এইভাবে বলতে পারি যে অরবিটালে n প্লাস এল মাইনাস ওয়ার এল বাই এল প্লাস ওয়ান বা n প্লাস এল স্কোয়ার বাই n প্লাস ওয়ান এর মান কম তার শক্তি কম। হ্যাঁ, এটাও একটা হিসাব। এটা টি ময়লারের বইয়ে দেওয়া আছে, মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। ওখান থেকে আমি নিয়েছি। তাহলে দুইটা নীতি অথবা একটা নীতি যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি সার্বিকভাবে। অরবিটালের প্রকাশ, তো পরমাণুতে যেহেতু এন প্লাস এল এর মানের উপরে শক্তির উপরে তোমার ইলেকট্রনের শক্তি বা অরবিটালের শক্তি নির্ভর করছে, তাহলে এন আর এল এর মান দিয়ে আমরা অরবিটালের প্রকাশ করে থাকি। তাহলে এন এল বা এন আর এল এর প্রতীক। হ্যাঁ, তাহলে এন হলো শেল, এখানে আমরা বিভিন্ন শেলে বিভিন্ন রকমের অরবিটাল পাই। আর এই তাদের প্রতীক দিয়ে আমরা ইলেকট্রন গুলো অরবিটাল গুলো প্রকাশ করে থাকি। তাই কোনো পরমাণুতে যে কোনো একটি শক্তি স্তরে বা কক্ষপথে সম্ভাব্য সকল উপস্তর বা সহকারী স্তর বা ইয়াতে টেবিলে আমরা দেখাইতে পারি শক্তি হিসাব করে। যখন এন সমান ওয়ান তখন এল এর মান কত হবে? জিরো। এল এর মান জিরো হলে ওয়ান এস অরবিটাল এবং এন প্লাস এল হলো ওয়ান। এই এন সমান টু হলে এন প্লাস এল এর মান আসে টু এবং থ্রি। এন সমান থ্রি হলে এল এর মান আসে এন প্লাস এল এর মান আসে থ্রি এবং ফোর। হ্যাঁ, এখানে দেখো এন প্লাস এল দিয়ে আমরা হিসাব করছি, আর এখানে এই এই সূত্র দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধারাবাহিকভাবে বাড়তিছে। তো এটাও আমরা ব্যবহার করতে পারি। আর এখানে যেহেতু দেখো এখানে এটা তো থ্রি আসছে, এখানেও থ্রি আসছে, তাহলে এখানে আমাদেরকে 2 নম্বর নিয়মের মধ্যে যেতে হবে। যার এন এর মান কম তার শক্তি কম, মানে টু পি টু থ্রি এস এর চাইতে টু পি এর শক্তি কম হবে। আবার এখানে দেখো এখানে চার পাইছি, এটা তো চার পাইছি, তাই দুই জায়গায় চার আছে। এই দুই জায়গায় চারের কারণে এই থ্রি পি এবং ফোর এস, এই থ্রি পি ফোর এস এর মধ্যে থ্রি পি এর শক্তি কম হবে, ফোর এস এর শক্তি বেশি হবে। আবার পাঁচ পাইছি কয় জায়গায়? এইখানে পাঁচ পাইছি, এখানে পাঁচ পাইছি, এখানে পাঁচ পাইছি, তিন জায়গায় পাঁচ আছে। তা তিন জায়গায় যখন এন প্লাস এল এর মান পাঁচ আসবে তখন দ্বিতীয় নিয়মের মধ্যে যেতে হবে। দ্বিতীয় নিয়মের মধ্যে এখানে এই ফোর পি এর আগে থ্রি ডি তে ইলেকট্রন ঢুকবে। তো এই হলো বিষয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই জায়গায় এইটাতে কিন্তু ফোর এস এ এইটা জিরো 4.0 মানে 4.33 চেয়ে এটা কম আসছে। তাহলে ইলেকট্রন কিন্তু এখানেই ঢুকবে আগে, তারপর এখানে যাবে। তাহলে এই একটা নিয়ম বা এই নিয়ম যে কোনো নিয়মে আমরা প্রয়োগ করতে পারি। এইভাবে এই টেবিলটা আমরা নিজেরা তৈরি করব, নিজে অনুরূপ টেবিল তৈরি করো। হ্যাঁ, এই টেবিলটা কিভাবে আমি তৈরি করছি তোমরা এইভাবে তৈরি করবে, তাহলে তোমাদের মাথার মধ্যে জিনিসটা ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। তাহলে টেবিলে হেডিং কি? একটা এন এর মান, একটা এল এর মান, একটা এন প্লাস এল এর মান এ, বানাইয়া তোমরা ছবি বানাবে, টেবিল টেবিল বানাবে আট আট পর্যন্ত। হ্যাঁ, তাহলে তোমরা নিজেরা একটা শক্তির ক্রম তৈরি করতে পারবে। কোনো পরমাণুতে বিভিন্ন প্রধান শক্তি স্তরে থাকা ইলেকট্রন উপস্তর সমূহে এই শক্তির ক্রম ওই হিসাব করে যে শক্তির ক্রমটা পাবো সেটা হলো এই যে এটা। তাহলে ওয়ান এস টু এস টু পি ঠিক আছে, থ্রি এস থ্রি পি পর্যন্ত ঠিক আছে। থ্রি পির পরে থ্রি ডি আসলো না, ফোর এস আসলো। হ্যাঁ, থ্রি তারপরে ফোর এস এর পর থ্রি ডি, তারপর ফোর পি, তারপর ফাইভ এস, তারপর ফোর ডি, তারপর ফাইভ পি, মানে উল্টা পাল্টা মনে হচ্ছে। মানে ওয়ান এস এর পরে থ্রি এস পর্যন্ত থ্রি পি পর্যন্ত আমার ঠিক আছে, এই থ্রি পি এর পরে আমাদের সব হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমাদের মানে এন এর মানের সাথে সম্পর্ক পাচ্ছি না, এন প্লাস এল এর হিসাব আসতেছে। এইভাবে একটা শক্তির ক্রম তৈরি করব আমরা। এই শক্তির ক্রম তৈরি করে শক্তির ক্রম অনুযায়ী আমাদের কোন অরবিটালে কয়টা করে ইলেকট্রন ধরে। আমাদের এরকম 20টা অরবিটাল সেট আছে, 20টা উপস্তর আছে আমাদের যে এই পর্যন্ত আবিষ্কৃত। এই 20টা উপস্তর আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে বা একদিকে সাজাইতে হবে। তো এটাকে মুখস্থ রাখার বুদ্ধি কি? বিজ্ঞানীরা অনেক উপায় বের করছে মুখস্থ রাখার জন্য। তো আমি একটা উপায় বের করছি, এটা একটু এই এই কবিতাটা সবাই পড়ো। কবিতাটা পড়ছো? কারো মুখ থেকে তো শুনতে পাচ্ছি না। একজন ছেলে মানুষ পড়ো তো শুনি। হ্যালো, আনমিউট আনমিউট করে পড়ো। মুকিত, মুকিত পড়ো দেখি।
তো এটা মনে রাখার বুদ্ধি হলো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। যা করব দুবার, এক সারিতে বাম থেকে ডান দিকে এস দুবার, পিএস দুবার, ডিপিএস দুবার, এফডিপিএস দুবার লিখতে হবে। এই যে এইভাবে লেখার পরে সংখ্যা চিহ্নিত করুন, যতগুলা এস আছে বাম থেকে ডান দিকে এস এর আগে 1 2 3 4 8 লিখতে হবে। এই যে 1 2 3 4 যতগুলো এস আছে তাদের আগে। তারপরে কি করব, ডান হতে বাম দিকে প্রতিটি সংখ্যার পূর্বের অক্ষরটিকে ওই সংখ্যার পূর্বের সংখ্যা দ্বারা চিহ্নিত করতে হবে। যেমন এখানে 8 লিখছি, 8 এর আগে 7 6 5 লিখবো। এখানে 7 আমার আগের থেকে বসে গেছে, তারপরে 6 5 4 লিখবো। আবার এখানে 6 এস আগের থেকে বসে গেছে, তাহলে 5 4 লিখবো। আবার 5s আমার আগের থেকে বসে গেছে, তাহলে 4 3 লিখবো। আবার 4s আমার আগের থেকে বসে গেছে, তাহলে 3 লিখবো। 3s আগের থেকে বসে গেছে, 2 লিখবো। এইভাবে আমি পূরণ করব। তো এইভাবে পূরণ করে তোমরা এটাকে বানাইতে পারো নিজেরা। তাই এইভাবে আমাদের অনেক বই এইভাবে দেয়া আছে, এরকম করে তোমরা ছকটা মুখস্থ রাখতে পারো, 1s 2s এইভাবে ছক করে করে। হ্যাঁ, তাহলে এই কাজটা করার পরে ইলেকট্রন পূরণ। ইলেকট্রন পূরণের জন্য মনে রাখতে হবে এস এ 2টা, হ্যাঁ, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা। এর বেশি ইলেকট্রন ধরবে না। তো এইভাবে আমরা ইলেকট্রন পূরণ করব। পূরণ করার পরে আমরা লিখে রাখবো এটা। এটা যে কোনো পরীক্ষার খাতায় যখন লিখতে হয় তখন তোমরা কি করবা, এই তালিকাটা নিজেরা বানিয়ে পূরণ রাফ জায়গায় পূরণ করে আগেই রেখে দিবা খাতা পাওয়ার পরপরই। কারণ যে ইলেকট্রন বিন্যাসের উপরে প্রশ্ন তোমার থাকেই। তো এই জন্য আমি ছাত্রদেরকে বলে দিই যে তোমরা খাতা পেয়েই রাফ জায়গায় খাতার পিছনে রাফ লিখে এরপরে এই ছকটা বা এই তালিকাটা করে রাখবে। কারণ ইলেকট্রন বিন্যাসে রসায়ন মানে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র বলো আর ফিজিক্সে বলো, ইলেকট্রন বিন্যাসের উপরে প্রশ্ন থাকেই। যেহেতু এটা তোমরা তাহলে নিজেরা একটা করে রাখবে। তারপরে কি করবে, যে এইভাবে পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন পূরণ করতে হবে। এখন মনে করো পারমাণবিক সংখ্যা তোমার পাইলা হলো 49, তাহলে 49 পর্যন্ত কোথায় যাব, কোন পর্যন্ত যাব, 48 49 আর 54 নিচ পর্যন্ত। তো এই পর্যন্ত আমি ইলেকট্রন বিন্যাস লিখবো। হ্যাঁ, লিখে তারপরে আমি সেই ওই এখানে 48-এ পরে পি তে একটা দিয়ে 49 করে দেবো। এইভাবে পরমাণুর জন্য পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন পূরণ করতে হয়। আর তারপরে শূন্য ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সমূহকে লিখতে হয় না। তবে বিভিন্ন আলোচনায় ইলেকট্রন স্থানান্তর দেখাতে ব্যবহার করা হয়, সেটা পরের বিষয়। তারপর সাজিয়ে লিখতে হবে। ইলেকট্রন সংখ্যাগুলো যুক্ত করার পরে এদেরকে প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, যেমন 3D তে একটা যদি 3D তাহলে 3s 3p এর সাথে ডান দিকে লিখতে হবে। এইভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সবগুলো সাজিয়ে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের কাজ। হ্যাঁ, তোমরা এই ইলেকট্রন বিন্যাস তো দেখলে, এখন বলো দেখি এই ভ্যানাডিয়ামে ইলেকট্রন বিন্যাস খাতায় লিখে নাও, এটা পূরণ করতে হবে। ভ্যানাডিয়াম কত, 23, 23-এর কাজ পূরণ করে নেবে। তো এইভাবে ইলেকট্রন বিন্যাসের জন্য যে বক্স চিত্র আছে, বক্স চিত্রগুলোকে এরকম একটা ফাঁকা শীট তোমরা বানায় রাখবা বাসায়, একবারে 1s থেকে শুরু করে এই 7s পর্যন্ত, এবং তার ভিতরে এগুলা বানিয়ে রেখে নিজেরা নিজেরা এই সবসময় এটা পূরণ করবে, ইলেকট্রন পূরণের অব্যাহত। হ্যাঁ, তো এই অব্যাহতটা তোমাদের লাগবে ইলেকট্রন পূরণ করার জন্য, বাসায় বসে কাজগুলো করার জন্য। তাহলে নাইট্রোজেন পরমাণু পারমাণবিক সংখ্যা 7, তাহলে এতে কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন। তাহলে এই 1s অরবিটালের ধারণ ক্ষমতা 2টা ইলেকট্রন, সুতরাং 1s এ 2টি ইলেকট্রন থাকবে, অবশিষ্ট থাকে 5টা ইলেকট্রন। 2s অরবিটালে ধারণ ক্ষমতা 2টি ইলেকট্রন, সুতরাং 2s অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে, অবশিষ্ট থাকবে 3টা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে 3p 2p উপস্থিত 3টা অরবিটালে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি ইলেকট্রন, তো অবশিষ্ট 3টে ইলেকট্রন যাবে হলো 2p তে। তো এইভাবে তার সুতরাং এই ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে 1s2 2s2 2p3। তো এইভাবে ইলেকট্রন বিন্যাস পূরণ করা লাগে। হ্যাঁ, আর ইলেকট্রন ধারণ ক্ষমতা তো তোমরা জানোই, আমি গত ক্লাসে দেখিয়েছি যে ইলেকট্রন ধারণ কোন স্তরে কয়টা ইলেকট্রন ধরে। এটা আমাদের খুব একটা দরকারি নেই। ইলেকট্রন বিন্যাস লেখার জন্য আমাদের যে নিয়মগুলো আছে, প্রথম নিয়ম হলো কি,
পরমাণু চার্জ নিরপেক্ষতা আলোকেতে মৌলের পরমাণুতে উহার পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন থাকে। হ্যাঁ, তা আমরা এই ইলেকট্রনগুলো এই কয়টা ইলেকট্রন নিব, পলির বর্জন নীতি প্রয়োগ করব। পলির বর্জন নীতি গত ক্লাসে আমি আলোচনা করছিলাম। এটা আমার এখন দরকার নেই। আমাদের পলির বর্জন নীতি অনুযায়ী এইখানে এটা ভুল, এটা ভুল। স্পিন কোয়ান্টাম সংখ্যা একই আসে, আর এটা সঠিক। আমরা পলির বর্জন নীতি অনুযায়ী বিভিন্ন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা লিখব এবং এটা পূরণ করার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরে আমাদের ইলেকট্রন দেখাই, সেটা আমরা এইভাবে দেখাই, সেটা তো গত ক্লাসে আলোচনা করছিলাম। হুম, পলির বর্জন নীতি অনুযায়ী আমরা বিভিন্ন সংখ্যক ইলেকট্রনের হিসাব, কোন অরবিটালে কয়টা অরবিটাল থাকে, কতটা ইলেকট্রন থাকে, সেই হিসাবে আমরা গত ক্লাসে দেখছিলাম। হ্যাঁ, এখন বলো দেখি এই বিন্যাসটার মধ্যে যে ডি উপস্তরে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রনে এইটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক, কোনটা ঠিক? এগুলি সবগুলোই ঠিক, কারণ যে পলির বর্জন নীতি ভায়োলেশন হয়নি। পলির বর্জন নীতি অনুসারে উক্ত বিন্যাস তিনটে সবগুলোই সঠিক, কিন্তু বাস্তবে সব সঠিক না। কেন কেন সঠিক না, এটা এখন আমাদের দেখতে হবে। আবার এইখানে আসো, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পলির বিন্যাস অনুযায়ী, পলির বর্জন নীতি অনুযায়ী সবগুলি সঠিক, কারণ যেখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার কোনো ভায়োলেশন হয়নি। হ্যাঁ, সবগুলো কোয়ান্টাম সংখ্যা আলাদা। এটাও তাই, এখানেও দেখা যাচ্ছে যে পলির বর্জন নীতি অনুযায়ী এটা ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু বাস্তবে কোনটা ঠিক আমাদের এখন দেখা লাগবে। এটাও তাই, পলির বর্জন নীতি অনুযায়ী এগুলি সবগুলি ঠিক। তো এই জন্য আহ ইলেকট্রন প্রবেশের যে শক্তি অব্যাবনীতি নীতি, সেটাকে আবার ভেঙে ভেঙে প্রকাশ করা হয়েছে। আহ, এখন হুন্ডের বহুত্ব বিধি, উপস্তরের অরবিটালে ইলেকট্রন প্রবেশ, হুন্ডের বহুত্ব বিধি, এটা একটু ভালো করে সবাই পড়ে নাও। যে একই শক্তি সম্পন্ন একই উপস্তরে অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন সমান্তরাল বা একইমুখী হবে। এটা হলো হুন্ডের বহুত্ব বিধি, মাল্টি প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিসিটি। তা এখানে এই একই শক্তি সম্পন্ন কথাটা বলা হয়েছে। তো একই শক্তি একই উপস্তরে সমশক্তি অরবিটালে n প্লাস এল এর মান একই হয়। তাহলে আমরা এইখানে এইটা, এই যে 2s এ একটা ইলেকট্রন কারেক্ট, এটা কারেক্ট, এটাও কারেক্ট, ঠিক আছে। এইখানে এটা ইনকারেক্ট, কারণ সম স্পিনে নাই। হুম, সম স্পিনে নাই, এই জন্য এটা ভুল। হ্যালো, আসসালাম, আমি ক্লাসে আছি, পরে ফোন দাও। হুম, তা এখন এটা এটা ভুল দেখা যাচ্ছে। আবার এটা এটা ঠিক, কারণ স্পিন গুলো একই দিকে, হুন্ডের বিধি অনুযায়ী এটা ঠিক হলো। যদিও আমাদের পলির বর্জন নীতি বলছিল এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এইভাবে আমরা হুন্ডের বিধি অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস গুলো এই বক্স চিত্র দিয়ে দেখাই। হ্যাঁ, যেমন এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। হুম, এখানে আবার ইনকারেক্ট, এই যে স্পিন, সম স্পিনে একটা একটা ঘর ফাঁকা রাখা আছে, যদিও 4টা ইলেকট্রন, এই জন্য এটা ভুল। আয়রনের ক্ষেত্রে এটা ঠিক আছে। এইভাবে আমরা সঠিক ইলেকট্রন বিন্যাস গুলো দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে একটা অনুসিদ্ধান্ত আমরা পাচ্ছি যে, অনুসিদ্ধান্ত, হুন্ডের বিধি অনুসিদ্ধান্ত একটু ভালো করে পড়ে পড়ে নাও সবাই। একই উপস্তরে দ্বিতীয় পরবর্তী ইলেকট্রনের স্পিন তাতে প্রবিষ্ট প্রথম ইলেকট্রনের স্পিনের উপর নির্ভর করে। এর উপরে অনেক প্রশ্ন করা হয় বাস্তবে। হ্যাঁ, একই উপস্তরে, উপস্তর বলতে এসপি ডি এফ এগুলি বোঝায়। তাহলে এস এ তো আমাদের কোনো সমস্যা নাই, এস এ 2টা ইলেকট্রন থাকে।
কিন্তু পি তে যে 6টা ইলেকট্রন ঢুকে, ডি তে 10টা ইলেকট্রন ঢুকে, আর এফ এ 14টা ইলেকট্রন ঢুকে। তো এইখানে তোমাদের প্রথমে একটা ইলেকট্রন ঢোকানোর পরে দ্বিতীয় বা তারপরে তৃতীয় চতুর্থ পরবর্তী যতগুলো ইলেকট্রন ঢুকবে তাদের স্পিনটা নির্ভর করে প্রথমে যে ইলেকট্রনটা ঢুকছে তার উপরে। যেমন এখানে পঞ্চম ইলেকট্রনের স্পিন হলো -হাফ, তাহলে ষষ্ঠ ইলেকট্রনের স্পিন কি হবে? সপ্তম ইলেকট্রনের স্পিন কি হবে? অষ্টম ইলেকট্রনের স্পিন কি হবে? নবম ইলেকট্রনের স্পিন কি হবে? দশম ইলেকট্রনের স্পিন কি হবে? পঞ্চম ইলেকট্রনটা ঢুকে কোথায়? পঞ্চম ইলেকট্রন পরমাণুতে পঞ্চম ইলেকট্রনটি 2p উপস্তরে প্রবেশ করে। তাহলে এই 2p উপস্তরে 3টা p অরবিটাল আছে। তাহলে হুন্ডের বিধি অনুসারে এই p অরবিটাল তিনটির প্রতিটিতে প্রথমে সমস্পনে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে বা অবস্থান নেবে। যেহেতু পঞ্চম ইলেকট্রন স্পিন -হাফ, তা সুতরাং এর কোয়ান্টাম সংখ্যা হলো এইগুলি সব তোমরা নিজেরাই জানো যে n সমান যেহেতু 2, l সমান p এর জন্য 1, আর m টা আমি ধরে নিয়েছি 0। এটা ইচ্ছা করলে -1ও ধরতে পারো, +1ও ধরতে পারো। আর এখানে s দেওয়াই আছে -হাফ। তো এইভাবেও লেখা হয়। হ্যাঁ, একটা পর একটা মান দিয়ে, অথবা n l m s এইভাবে লিখেও লেখা হয়। তাহলে ষষ্ঠ ইলেকট্রনের স্পিন কি হবে? তো হুন্ডের বিধি বলছে সম স্পিনে ইলেকট্রন ঢুকবে, তার ষষ্ঠ ইলেকট্রনের স্পিন হবে -হাফ, যেহেতু পঞ্চমটা -হাফ দেয়া আছে। তাহলে অতএব উহার কোয়ান্টাম সংখ্যা সেট হবে এটা। সপ্তমটাও -হাফ হবে, কারণ যে পঞ্চমটা -হাফ আছে, তাহলে ষষ্ঠটা -হাফ, তিনটা যেহেতু অরবিটাল আছে, সপ্তমটা -হাফ হবে এবং এর কোয়ান্টাম সংখ্যা সেট হবে এটা। অষ্টমটা কি হবে? অষ্টমটা হয়ে যাবে উল্টা, +হাফ, কারণ যে তিনটাই অর্ধপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তখন +হাফ হবে এবং তার কোয়ান্টাম সংখ্যা সেট হবে এটা। নবমটাও তাই হবে, +হাফ হবে, কারণ যে ওদিকে অর্ধ -হাফ ঢুকে বসে আছে, তাহলে এটা তাই হবে। তো এইভাবে দশমটাও তোমার +হাফ হবে এবং এইভাবে তার ইলেকট্রন। তো এইভাবে আমরা প্রশ্ন করতে পারি যে পঞ্চম ইলেকট্রনটা যদি স্পিন -হাফ হয়, তাহলে সপ্তম ইলেকট্রনের স্পিন কি হবে? তাহলে তোমাদের যুক্তি দিয়ে দেখাই দিতে হবে যে সপ্তম ইলেকট্রনের স্পিনও -হাফ। এরকম প্রশ্ন কিন্তু অনেক হয়। তার 13তম ইলেকট্রনের স্পিন +হাফ হলে 14তম ইলেকট্রনের স্পিন কি হবে? 15তম ইলেকট্রনের স্পিন কি হবে? 16তম ইলেকট্রনের স্পিন কি হবে? 17তম ইলেকট্রনের স্পিন কি হবে? 18তম ইলেকট্রনের স্পিন কি হবে? তার 13তমটা ঢুকে কোথায়? বলতে পারো কেউ 13তম ইলেকট্রন কোন কোন অরবিটালে ঢুকে? তোমরা প্রশ্নের জবাব দাও না কেন? প্রশ্ন বোঝা যায় না নাকি? স্যার তৃতীয় অরবিটালে। তৃতীয় কোন অরবিটালে? তৃতীয় অরবিটাল বলে কোনো কথা নাই। পি তে না ডি তে না পি এস? পি অরবিটালে। 3p অরবিটাল বলতে হবে। এখানে কিন্তু 2p বলছি আমি, 2p উপস্তর। তাই 3p উপস্তরে ঢুকবে, এইভাবে লিখতে হবে। হ্যাঁ, উপস্তর উল্লেখ করে দিয়ে আনসার করতে হবে, কারণ তোমাদের উপস্তরে হিসাব নিকাশ হইতেছে। আমার ক্লাসের লিংক 2 3 4 5 6 7 8 61 জন দেখেছে, আর ক্লাসে ঢুকেছে মাত্র 32 জন। ঘটনা কি? হুম? তাহলে আমরা এইভাবে বিভিন্ন ইলেকট্রনের হিসাব করি। 21তম ইলেকট্রনটা -হাফ হলে 22তম 23তম, যে 21তম ইলেকট্রন ঢুকে ডি অরবিটালে, তাহলে 22 23 থেকে 30 পর্যন্ত 10টা ইলেকট্রন, বাকি 9টা ইলেকট্রনের স্পিন কি হবে এটা আমরা আন্দাজ করতে পারি। আর এখানে একটা সমস্যা আছে, 24তম ইলেকট্রনের স্পিন আর 25তম ইলেকট্রনের স্পিন। হ্যাঁ, যারা ব্যতিক্রমী এবং যারা চিন্তা করে তারা একটু চিন্তা করে বের করবে যে এখানে ঘটনা কি। সিমিলারলি 29তম ইলেকট্রনের স্পিন এবং 30তম ইলেকট্রনের স্পিন যেখানে ব্যতিক্রমী আছে, এখানে তারা চিন্তা করবে, যারা চিন্তাশীলরা চিন্তা করবে যে ঘটনা কি। এগুলি প্রশ্ন তোমাদের কাছে থাকলো, তোমরা উত্তর বের করবে। তাহলে আমরা
আগে যে দেখছিলাম যে এই যে তিনটাই সবই সঠিক, এখন হুন্ডের বিধি অনুযায়ী কোনটা সঠিক হচ্ছে? এইটা না এটা না এটা, উপরেরটা মাঝেরটা না নিচেরটা, কোনটা সঠিক হুন্ডির বিধি শেখার পর? তাড়াতাড়ি করো, সময় নেই। হুন্ডির বিধি শেখার পরে কোনটা সঠিক হলো, প্রথমটা উপরেরটা না মাঝেরটা না শেষের এই নিচেরটা? নিচেরটা সঠিক হলো, কারণ যে এখানে সমস্পিনে ইলেকট্রন আছে দুইটা। হ্যাঁ, তাই হুন্ডি বিধি শেখার পরে এই দুটোর মধ্যে কোনটা সঠিক? এই দুটোর মধ্যে নিচেরটা সঠিক, কারণ উপরেরটায় সমস্পিনে একটা ঘর ফাঁকা রেখে স্পিন আলাদা হতে পারে না। তো এরকম আর কি। আমরা এখানে আরেকটা নিয়ম আসতেছে, অর্ধপূর্ণ পরিপূর্ণতার নিয়ম। হুন্ডের বিধি একটা আরেকটা অনুসিদ্ধান্ত, যে প্রায় অর্ধপূর্ণ ও প্রায় পরিপূর্ণ অরবিটালের তুলনায় পূর্ণরূপে অর্ধপূর্ণ ও সম্পূর্ণরূপে পরিপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত এবং পরমাণুতে ইলেকট্রন সমূহ সুস্থিত বিন্যাস লাভ করতে চায়। কপারের ক্ষেত্রে আমরা দেখি যে 4s2 3d9 হয় অব্বাও নীতি অনুসারে, আর সেটা এই হুন্ডের নীতি অনুসারে এটা চলে যায় 4s1 হয় 3d10 হয়ে যায়। তাতে এটা পূর্ণরূপে অর্ধপূর্ণ হয়ে গেল, 3d পরিপূর্ণ হলো পূর্ণরূপে পরিপূর্ণ, আর 4s পূর্ণরূপে অর্ধপূর্ণ হলো। সিমিলারলি ক্রোমিয়ামও তাই হয়। তো এখন তাহলে আমরা নতুন এই নিয়মটা শেখার পরে আমাদের এই 24তম এবং 25তম ইলেকট্রনের স্পিন কি হবে এবং 29তম 30তম ইলেকট্রনের স্পিন কি হবে, আমরা এখন এখান থেকে নতুন করে চিন্তা ভাবনা করে বের করব। তো এই হলো প্রশ্ন। হুন্ডের বিধি প্রয়োগ বহু জায়গায় প্রয়োগ করা হয় অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটালে বিশেষ সুস্থিতি ব্যাখ্যা প্রদানের জন্য। ইএসআর স্পেকট্রোস্কোপিতে পর্যায় সারণী মৌলসমূহে আয়নীকরণ শক্তির ব্যতিক্রমী আচরণ ব্যাখ্যা করতে, আধুনিক বন্ধন তত্ত্বসমূহ ব্যাখ্যা করতে, বস্তুর চৌম্বক আচরণ, প্যারাম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিজম ফেরোম্যাগনেটিজম ব্যাখ্যা করতে, ধাতুর বন্ধন সম্পর্কিত ব্যান্ড তত্ত্ব ব্যাখ্যা করতে, অতি পরিবাহিতা ব্যাখ্যা করতে, অতি প্রবাহিতা ব্যাখ্যা করতে, ফার্মিয়ন ও বোসন কণার আচরণ ব্যাখ্যা করতে। তো হুন্ডের বিধি আমাদের বহু জায়গায় কাজে লাগানো হয় এবং আমাদের যে আধুনিক যন্ত্রপাতি সব হুন্ডের বিধির উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে। তো সেহেতু আমাদের এই হুন্ডের বিধিটা একটু ভালো করে শিখতে হবে। আচ্ছা, অনেক সময় আয়নের ইলেকট্রন বিন্যাস আমরা চাই বসি। আয়ন মানে তো চার্জ যুক্ত কণা, ধনাত্মক বা ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জ মানে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ হয়, আর ঋণাত্মক চার্জ মানে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ হয়। তা ধনাত্মক সরল আয়নের ক্ষেত্রে উহার চার্জের সমান সংখ্যক ইলেকট্রন উহার জনক পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যোজ্যতা স্তরে অরবিটাল হতে বিয়োগ যাবে। হ্যাঁ, অনেকেই করে কি পারমাণবিক সংখ্যা থেকে বিয়োগ করে ইলেকট্রন বিন্যাস করে, এটা কিন্তু ভুল। আগে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপরে যোজ্যতা স্তর সর্ববহিষ্ঠ স্তর থেকে ইলেকট্রন বাদ দিতে হবে। হ্যাঁ, এটা এটা একটু ভালো করে শিখবে, কারণ বগুড়াতেই কিছু কিছু স্যার আছে যারা এই ভুল নিয়মটা শেখায়। পারমাণবিক সংখ্যা থেকে বিয়োগ করে আমাদের তারপরে ইলেকট্রন বিন্যাস করে বিয়োগ ফল দিয়া। এটা ভুল, এটা হবে না। বগুড়াতে অনেক স্যার এইটা শেখায় এবং আমি দেখছি অনেক ছাত্ররা এই ভুলটা শিখে পরবর্তীতে তারা ভুলভাবে সবকিছু করে। তাহলে এইটা আমরা শিখে গেলাম যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। আমরা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো আমি এখানে কিছু দিয়ে রাখছি, এগুলো একটু দেখে নিও। আহ, আমি এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব পুরাটাই। গুগল ক্লাসরুমে যারা আছে তারা দেখে নিও। আর এখানে কিছু ব্যতিক্রম কেন হয়, কিভাবে হয়, কার পরে কে যায়, এগুলি সব আলোচনা আছে। পটাশিয়ামে 19তম ইলেকট্রনটা 4s অরবিটালে প্রবেশ করে, কারণটা কি? 19তম ইলেকট্রন তো 3d তে মানে 3 নম্বর স্তরে যাওয়ার কথা, 4 নম্বর স্তরে কেন গেল, তার ব্যাখ্যা তোমাদের বইগুলোতে দেয়া আছে, আমি এখানে একটু আলোচনা করছি। আর স্ক্যান্ডিয়ামের সিমিলারলি স্ক্যান্ডিয়ামও তাই 21তম ইলেকট্রনটা 4p তে যায়, আহ, না 3d তে যায়, এটা একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, তাহলে 3d তে প্রবেশ করে, তার ব্যাখ্যাটা আমরা এখানে দেখব। 4p তে যায় না।
পল্লীর বর্জন নীতি অনুসারে কোনটা ভুল? জবাব দাও, এই প্রথমটাতে কোনটা ভুল? এই প্রথমটাই ভুল, বাকিগুলো ঠিক আছে। আর এখানে পল্লীর বর্জন নীতি অনুসারে কোনটা ভুল? একটাও ভুল নেই। আচ্ছা, সঠিক কোনটি? সঠিকতার জন্য কোন নীতি ব্যবহার করা হয়েছে? তো এখানে সঠিক কোনটা হবে? এখানে বি হলো সঠিক, আর এখানে এ এবং বি দুইটাই সঠিক। তো এটার জন্য কোন নীতি ব্যবহার করা হয়েছে? সঠিকটার জন্য বলো, কোন নীতি ব্যবহার করে সঠিকটা বের করলাম আমরা? আমরা হুন্ডের নীতি ব্যবহার করে সঠিকটা বের করছি। তো এইভাবে আমরা বিভিন্ন বিষয়গুলোর দিকে তাকাবো। হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস লেখো, যেমন আয়রন 8 পজিটিভ। তো আয়রন পরমাণু ইলেকট্রন বিন্যাসে 4s2 ছিল, আমরা 4s2 থেকে কিন্তু 4s2 এর ইলেকট্রন বাদ গেছে। আর অনেকেই করে কি 24টা ইলেকট্রন বিন্যাস লিখে সেটা করে, তো ওটা তো ভুল হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে যে 24 থেকে 2 বিয়োগ করে 26 থেকে 2 বিয়োগ করে 24টা করার জন্য ইলেকট্রন বিন্যাস করা যাবে না। 26-এর ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ স্তর থেকে ইলেকট্রন বাদ দিতে হবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ওই যে একটু আগে বলছিলাম যে এখানে এই 4s এর একটা ইলেকট্রন এখানে চলে আসে। এখানে 24 নম্বর ইলেকট্রনটার স্পিন এর প্রশ্নও আমি করছিলাম। তো এই হচ্ছে তোমাদের পড়া। ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো আছে এইভাবে বক্স করে। তারপরে তোমার এই হচ্ছে আরেকটা পরমাণু ইলেকট্রন বিন্যাস, সিলিকন। তো এই পরমাণু দিয়ে গোটা বিশ্ব তৈরি। পরমাণুর সব বিষয়গুলো আমরা দেখলাম, শিখলাম। আহ, এখানে কোনো প্রশ্ন আছে কারো? সর্বশেষ 28 জন ছাত্র ক্লাসে আছে, আমি সহ 28 জন, তার মানে 27 জন আছে ক্লাসে। 61 জন ক্লাস দেখেছে। 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 63 জন দেখেছে যে ক্লাস চলছে, আর 28 জন ক্লাসে আছে, বাকিরা নেই। এবং তোমরা শুনছো কিনা আমি বুঝতে পারলাম না, তোমরা বুঝলে কিনা আমি বুঝতে পারলাম না। তাহলে ক্লাস শেষের দিকে, হ্যাঁ, ক্লাস করার জন্য এগুলি সব গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিও যাদের সমস্যা মনে করছো।